সেকেন্ড রিপাবলিক বলতে এনসিপি কি বোঝাচ্ছে? একটা হলো সাংবিধানিক আকারে সেকেন্ড রিপাবলিক। আমরা তো নতুন একটি সংবিধান চাই, ৭২-এর সংবিধানে থেকে বাইপাস করে আমরা নতুন একটি সংবিধান চাই। নতুন সংবিধান হলে অটোমেটিক এটা সেকেন্ড রিপাবলিকে যাবে। ধরুন যদি ওই ভাষাটা আশা করি উনি বুঝবেন, একটি সংবিধান থেকে যখন আরেকটি সংবিধানে যাওয়া হয় এটা নতুন একটি রিপাবলিকে পরিবর্তন হয়, এটা একটা। আর সেকেন্ড রিপাবলিক হলো আমরা যে স্বপ্নটা রয়েছে আমাদের, যে আমাদের স্বাস্থ্য কেমন হবে, আমরা কেমন একটা রিপাবলিক দেখতে চাই। ৭১ সালে যে একটা সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের আমরা একটা রিপাবলিকের স্বপ্ন দেখেছিলাম, সেই রিপাবলিক কিন্তু মানুষের মনে আরেকটি রিপাবলিকের জন্ম দিয়েছিল এবং সেই রিপাবলিকটা ফেল করেছে। সেই রিপাবলিকের ইনস্টিটিউশনগুলো ফেল করেছে, সেই রিপাবলিকের স্বাস্থ্যখাত ফেল করেছে। আমরা সেকেন্ড রিপাবলিক বলতে বুঝি যেখানে আমার স্বাস্থ্যখাত ঠিক হবে, যেখানে আমার এডুকেশন সেক্টর হলো সুন্দর হবে, যেখানে আমার কর্মের পরিবেশ সৃষ্টি হবে, এমন একটি জগৎকে আমরা সেকেন্ড রিপাবলিক বলে থাকি। আর যদি সাংবিধানিক আকারে আসেন, সেখানে আমরা বলবো নতুন একটি সংবিধান আমরা চাই গণপরিষদের মধ্য দিয়ে, যেটার আইনি ভিত্তির মধ্যে সেকেন্ড রিপাবলিকেতে পরিণত হবে। এটা আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। বিএনপি ৭২-এর যে সংবিধান, সেটাকে কিন্তু তারা নতুন একটি সংবিধানের দিকে তারা যাত্রা করছে না এবং তারা ৭২-এর সংবিধান সেটার মধ্যে থাকতে চাচ্ছে। ৭২-এর সংবিধানের মধ্যে যতদিন আপনি থাকবেন ততদিন আপনি আওয়ামী লীগের ন্যারেটিভে রাজনীতি করতে হবে। ৭২-এর সংবিধানে যতদিন আপনি থাকবেন ততদিন আপনি নতুন কোনো সম্ভাবনা বাংলাদেশে সৃষ্টি হবে না। একটা হলো সংবিধান আকারে, আরেকটি হলো আপনার থিওরি আকারে। আমরা আপাতত থিওরি বেসিসে কাজ করতেছি, কিন্তু যদি একটা সময় আমরা গণপরিষদ গঠন নির্বাচনের জন্য আমাদের এটা কিন্তু লড়াই আছে, সেই লড়াইটা আমরা করব। যখন আমরা করতে পারবো তখন আমরা সত্যিকার সেকেন্ড রিপাবলিকে যেতে পারবো। আপনি যে প্রশ্নটা তুলেছেন, কোরিয়া কিন্তু এখন ফিফথ রিপাবলিকে রয়েছে। কোরিয়ার যে বড় একটি ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছে, যে কোরিয়াতে যাতে একটি ডেমোক্রেটিক তারা প্রক্রিয়া চলে গিয়েছিল স্বৈরতন্ত্র থেকে, তারা এটাকে একটা রিপাবলিক ধরেছে এবং তাদের প্রত্যেকটা জায়গায় পরিবর্তনের নতুন তারা রিপাবলিকে গিয়েছে। এখন সেকেন্ড রিপাবলিক বলতে যদি ওনারা না বুঝেন, তা আমরা তো আসলে এটা স্পষ্ট তো সেটা তো আমরা স্পষ্ট তো কিছু গতকাল করেছি। যদি স্পষ্ট না হয় আমরা সবাই ঐক্যবদ্ধ করি সেকেন্ড রিপাবলিক, ওনারা যেটা সেকেন্ড রিপাবলিকটা এক্সিস্ট করে, যদি স্পষ্ট না হয় স্পষ্ট করার জন্য চেষ্টা চালাবো, কষ্ট করব, সবাই মিলে বসবো। কিন্তু সেকেন্ড রিপাবলিককে খারিজ করে ৭২-এর রিপাবলিকে থাকা, সেটার আমরা পক্ষপাতী নেই। যে রিপাবলিকের মধ্যে আবার সেই একই জায়গায় যে প্রতিষ্ঠানগুলো আওয়ামী লীগ যেভাবে চালিয়েছে সেভাবেই চালানো যাবে। এটা মুখে যায় বলুক, এটা পিওরলি পলিটিক্যাল ইন্টেনশন। অর্থাৎ আপনি শেখ হাসিনার যে সিস্টেম সেগুলো আপনি রাখতেছেন, আমরা ওই সিস্টেম চাই না। আমরা নতুন একটি সেটেলমেন্ট চাই, যে সেটেলমেন্টের মধ্যে সেকেন্ড রিপাবলিক হবে। এখন যদি কেউ জানতে চায় সেকেন্ড রিপাবলিকের স্বপ্নটা কি, সেটা বলি যে এই মানুষগুলো যে স্বপ্নটা দেখে সেটাই সেকেন্ড রিপাবলিক। একজন সাংবাদিক উনি জানে যে সংবাদ মাধ্যমটা কেমন করে গঠন করতে হবে, কি প্রবলেম ফেস করতেছে। একজন মানুষ যখন তার মার চিকিৎসা করাইতে যায়, সে তখন বুঝে যে সেকেন্ড রিপাবলিকটা কী। একজন বাবা যখন তার সন্তানকে স্কুলে নিয়ে যায়, সেই তখন বুঝে যে সেকেন্ড রিপাবলিকটা কী, তার কেমন সন্তানের জন্য কি শিক্ষা চাই, কেমন শিক্ষা চাই। এটা হলো বাস্তবিক অর্থে বাংলাদেশের ১৮ কোটি মানুষ হাড়ে হাড়ে বুঝতেছে। জাস্ট তাদের মুখের ভাষাটা কাগজপত্রে নিলেই উনি হলো সেকেন্ড রিপাবলিকটা পাবে। একটা বিষয়টা জানি যে ৭২-এর সংবিধান বলা হচ্ছে, ৭২-এর সংবিধানকে বারবার বলা হচ্ছে যে আওয়ামীপন্থী, যে কারণে অনেক সময় কথা উঠছে যে এনসিপি ৭২-এর সংবিধান তো ৭১ না, যেটা কথা হচ্ছে প্রসঙ্গ ভিন্ন, মানে প্রসঙ্গ ভিন্ন, তারপর রাখলাম। ৭২-এর সংবিধানে যে সমস্ত জিনিসগুলো ছিল, কি কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র। ৭২-এর সংবিধানে হলো আওয়ামী লীগের যে মূলনীতি সেগুলো ছিল, বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র। নতুন যদি সংবিধান প্রণয়ন করা হয়, এই মূলনীতিগুলোর মধ্যে সমস্যা কি ছিল এক? আর নতুন যে সংবিধান, সেই নতুন সংবিধানে তোমরা কি ভাবছো, কোন কোন বিষয়গুলো জনগণকে পুরো ইন্টারেক্ট করবে? আপনি যখন একটা রাষ্ট্র গঠন করবেন, রাষ্ট্র যখন রিপাবলিক বলবেন, ইটসেলফ এখানে ডেমোক্রেসি চলে আসে। ডেমোক্রেসি যখন বলবেন, তার মধ্যে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার চলে আসে। ডেমোক্রেসি যখন আপনি বলবেন, সেখানে সমাজের সুষম বন্টন সেটা চলে আসে। আলাদা করে সমাজতন্ত্র বলতে হবে না। আমরা তো একটি যেহেতু গণতান্ত্রিক প্রক্রিয়াগত বিশ্বে বসবাস করি, আমরা একটি জনগণের অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যেতে চাই। এবং এই সব কিছু যে আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল ৩টি শব্দের মধ্যে হয়েছে: সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার। আর এই যে 3টি শব্দ রয়েছে, এই 3টি শব্দ
বাঙালি বা বাংলাদেশের আবিষ্কার নয়, এটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে পুরো বিশ্বে একটা চর্চিত বিষয়, যে বিষয়গুলোর মধ্য দিয়ে মানুষ একটি শান্তি এবং একটি উন্নত রাষ্ট্রের মধ্যে যাত্রা করেছে। তাহলে পুরো বিশ্ব যখন এটা, আমরা এতগুলো প্রাণ দিলাম 71-এর মুক্তিযুদ্ধে এবং সেটার জন্য আমরা লড়াই করেছিলাম, সেটা আমরা কেন আকাঙ্ক্ষাটা বাস্তবায়ন করতে পারি নাই? ওই বাস্তবায়নের জন্যই কিন্তু 24-এর মানুষগুলো প্রাণ দিয়েছিল। আমরা চাই একটি সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার ভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। এটার জন্য নতুন বন্দোবস্ত প্রয়োজন। নিউ সেটেলমেন্টে যেটা হয়, নিউ সেটেলমেন্টে হলো আপনার আইন তৈরি হয় নতুন করে, অর্থাৎ যে স্টেক হোল্ডারগুলো আছে তাদের মধ্যে বোঝাপড়া হয়, গেমটা বা খেলার নিয়ম নীতিটা নতুন করে তৈরি হয়। আপনার যে খেলাটা রয়েছে এখন, সেটা কিন্তু 72-এর খেলা এবং সেই খেলাটা এক দলের খেলা, এটা হলো জনগণের খেলা না। যদি জনগণের আপনি স্টেক না দেন, সেটেলমেন্টে যদি জনগণকে না নিয়ে আসেন, আপনি বাঙালি জাতীয়বাদ বলে তো সকল জনগোষ্ঠীকে খারিজ করেছেন। বাংলাদেশ রাষ্ট্রকে তাদেরকে নিয়ে আসতে হবে, এই নিউ সেটেলমেন্টে তাদের অধিকার দিতে হবে। নিউ সেটেলমেন্টে যে আমাদের পাওয়ারের যে চেক অ্যান্ড ব্যালেন্স, সেটা আমরা স্বীকৃতি দিতে হবে। এটার মধ্যে আমাদের সাম্য, মানবিক মর্যাদার যে ঘোষণাপত্র ছিল, আমরা নিউ সেটেলমেন্টে সেটাকে আপহোল্ড করতে হবে। আইনি ভিত্তির যে অ্যাসপাইরেশন বা আদর্শিক জায়গা, সেটা অবশ্যই সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার থাকতে হবে, কোনো দলীয় এজেন্ডা থাকতে পারবে না। এবং আমরা দেখেছি পরবর্তীতে সংবিধান যে সংশোধন করা হয়েছে, সেটা তো আওয়ামী লীগের 4টা বয়ানের বিপরীতে আরও 4টা বয়ান দাঁড় করানো হলো। আমরা তো বাংলাদেশের বিরোধী রাজনীতি চাই না, যে এটার বিরোধী ওইটার বিরোধী। সবাই বসে সবাই একটা চুক্তির মধ্যে যাক, যে আমরা এর ভিত্তিতে বাংলাদেশটা গঠন করব, বাংলাদেশটা পরিচালনা করব, সেটাকেই বলা হয়ে থাকে সেটেলমেন্ট। যদি আপনি এটা না করতে পারেন, তাহলে আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপি দাঁড়াবে, বিএনপির বিরুদ্ধে কেউ দাঁড়াবে। এই যে বিরোধী রাজনীতি, এটা কখনো বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং বা একটা ঐক্যের জায়গায় আসবে না। এখন যদি আরও আমরা ক্লিয়ার করতে চাই, ইন্ডিয়ান যে কনস্টিটিউশনটা হয়েছিল, ইন্ডিয়া অনেকগুলো স্টেটস রয়েছে, অনেকগুলো ট্রাইবাল রয়েছে, বিভিন্ন বৈচিত্র্য রয়েছে। তারা একটি জায়গায় এসেছে যে আমরা ইন্ডিয়াকে এমনভাবে লালন পালন করতে চাই। তারা একটা সেটেলমেন্টে গিয়েছিল এবং আমাদের যে সেটেলমেন্ট, আমাদের 47-এ একটা সেটেলমেন্ট ছিল, পাকিস্তানের একটা সেটেলমেন্ট ছিল, পাকিস্তানের পরে 71-এ আমরা একটা সেটেলমেন্টে গিয়েছিলাম। তো 71-এর সেটেলমেন্টটা বাস্তবায়িত হয় না। আর 71-এ যে সেটেলমেন্টটা ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার, সেটাকে যখন খারিজ করা হয়েছিল, তখন 71 সালে যে মানুষটা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করেছিল এবং যারা ওই সময় নেতৃত্ব দিয়েছিল, তারাই জনগণের উপরে জুলুম চালানো শুরু করে, কারণ আমাদের স্ট্রাকচার চেঞ্জ করা হয়নি। ফলত 72 সালে যেটা করা হয়েছে, পাকিস্তানের যে জুলুমতন্ত্র, স্বৈরশাসন, সেটাকে এক্সটেনশন করা হয়েছে। বাংলাদেশ, বাঙালি, মুসলিম জাতিসত্তার যে নতুনভাবে বিশ্ব জাগরণ, সেটাকে আমাদের যে বইপত্র এবং সংবিধান, সেটাতে আপহোল্ড করা হয় নাই। ফলত এই 53 বছর এটার কারণে আমরা সাফার করেছিলাম। 24-এ এসে তারা বলতেছে যে আমরা এই সাফারটা আর করবো না, সবাই আমরা নতুন একটি বাংলাদেশ চাই। আমাদের পেট যেটা দেওয়ালে ঠেকে গিয়েছে, অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক প্রত্যেকটা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গিয়েছে। মানুষ যদি বাঁচতে হয়, তাদের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে 71 যেভাবে রক্ত দিয়েছিল, এই সময় যে দুটো সংগ্রামকে সংশ্লেষ করে নতুন একটি রাষ্ট্র গঠন করতে হবে, যেটাকে বলি আমরা সেকেন্ড রিপাবলিক। আচ্ছা, সেক্ষেত্রে বিএনপিকে যদি একটু বলি, যে বিএনপি আসলে সংবিধান চাচ্ছেন, মূলত অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি চেয়েও থাকে, বিএনপি চাচ্ছে না, কি কারণ হতে পারে? কি মনে হয় কেন তারা চাবে না? কারণ মতানৈক্যের যে প্রশ্নগুলো আসে, সেগুলোর মধ্যে ম্যাক্সিমাম জায়গায় হচ্ছিল বিএনপির সাথেই বিএনপি দ্বিমত পোষণ করছে। সংবিধান যদি জনগণের ভালোর জন্য হয়, তাহলে বিএনপি কেন না যেতে পারে? আমরা তো বলছি পুরাতন যে বন্দোবস্ত, এটা অনেক কমফোর্টেবল বিষয়। সেখানে বিএনপির যেভাবে তারা চলছে সেভাবে চলতে পারবে এবং তাদের ফ্লেক্সিবিলিটি অনেক বেশি থাকবে। অর্থাৎ তাদের দলের বেশি লাভ হবে, জনগণের কম লাভ হবে। আর যদি নতুন আমরা সেটেলমেন্টে যাই, তাহলে জনগণের লাভ হবে, কারণ জনগণ গিয়ে প্রশ্ন করতে পারবে যে আমি কেন আমার স্বাস্থ্যটা পাচ্ছি না, চিকিৎসা পাচ্ছি না। আমি একদম র ভাষায় বুঝাই, স্বাস্থ্যের অফিসে ড্যাবের এক নেতা বসে আছে, সে যদি এই সেটেলমেন্টে থাকে, সে তার কর্তৃত্ব খাটাতে পারবে। আর যদি নিউ সেটেলমেন্ট আসে, নতুন সংবিধান আসে, সেটা পারবে না। এখন যে সিস্টেম আছে, এটাতে তারেক জিয়া অথবা যেই প্রধানমন্ত্রী হোক, সে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক ওয়েতে বাংলাদেশটা চালাইতে পারবে, কিন্তু যখন নতুন সংবিধান হবে সেইভাবে পারবে না।
সে নিজের এই কায়েমি স্বার্থটা রাখার জন্য এই অবস্থায় রয়েছে। যে যেখানে হলো পুরাতন জায়গায় বসে থাকে, সে নতুন জায়গায় এটা গ্রহণ করতে, অ্যাকসেপ্ট করতে, কারণ তার যে সাম্রাজ্য, তার যে কল্পনা জগৎ, সেটা ভেঙে পড়বে। এখানে যে কল্পনা জগৎ বা এটা তো হলো দুই দল বা দুইটো দল কেন্দ্রিক বানানো হয়েছে, দুইটা পরিবার কেন্দ্রিক বানানো হয়েছে। হয়তো বিএনপি বা যারা রয়েছেন দলীয় নেতৃবৃন্দ, তারা হলো পরিবারের বেশি কথা চিন্তা করে, জনগণের কথা চিন্তা করে না। তারা হলো ব্যক্তির কথা বেশি চিন্তা করে, তারা জনগণের কথা চিন্তা করে না। আমরা বলি না যে এটা তাদের দোষ, বাংলাদেশের রাজনৈতিক কালচারটা এভাবে গড়ে উঠেছে। ফলত এই লড়াইয়ের বাহিরে জনগণের যে একটা লড়াই হতে পারে, সেই লড়াইটা নতুনভাবে হাজির হয়েছে। এখন তাদের সামনে অপশন রয়েছে, তারা কি এটা অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। যদি তা করে থাকে, তাদের দলটা যদি তারা ওইভাবে কনস্ট্রাকশন করতে পারে, এটা তাদেরই কল্যাণ হবে। যদি তারা এটা করতে না পারে, তাহলে জনগণ কি জয়ী হবে নাকি বিএনপি জয়ী হবে, এটা তো বাংলাদেশের সব মানুষ বুঝে। অবশ্যই জনগণ জয়ী হবে। জনগণ যদি জয়ী হয়, তাহলে আওয়ামী লীগের যেটা কী হয়েছিল দেখেছিলেন। বিএনপির তো আরও করুন, কারণ আওয়ামী লীগ তো ভারত আছে, পালাইছিল। বিএনপি তো একটা রাষ্ট্র নাই যে তারা কোথাও পালাইতে পারবে, কারণ তারা তো জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বিএনপি কিন্তু এনসিপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, জামাতের বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, বিএনপি কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। জনগণ এই সময় চাচ্ছে। এখন আপনি বলবেন যে জনগণ তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে। বাংলাদেশের যে ভোটিং সিস্টেম, 300টা আসনে 300টা গ্যাংস্টার বা গডফাদার চান যদি আপনি পালেন, আপনি সরকার গঠন করতে পারবেন। ওই গডফাদাররা আপনাকে মানুষকে জোর করে ভোট থেকে শুরু করে বাজার দখল থেকে শুরু করে সব কিছু আপনাকে এনে দিয়ে যাবে। এখন বিএনপি তো 300টা আসনে 300টা গডফাদার পালতেছে। সেই গডফাদারদের মাধ্যমে সে সরকার কায়েমের স্বপ্ন দেখতেছে। এই গডফাদারদের জাতাকলে কত যে কান্না আছে, কত বাবার কান্না, বোনের কান্না, তারা তো এটা উপলব্ধি করতেছে না। ফলত ওই কান্নাগুলো যখন একত্রিত হয় এবং কান্নাগুলো যখন যারা ইসলামিক পিপল তাদের যখন আল্লাহর কাছে পৌঁছে, আর যারা সাধারণ পিপল যখন মানুষ দেখে, ওগুলো ঐক্যবদ্ধভাবে শক্তি তৈরি হয়। এবং যখন ওই শক্তিটা তাদেরকে ফোর্স করবে, তখন তাদের খুব বাজে পরিস্থিতি। আমি ব্যক্তিগতভাবে জিয়াউর রহমানের যে কথাটা বলেছিলাম, যেমন আমাদের যে আর্মি ফিগার মুক্তিযুদ্ধে, সেটা কিন্তু একজন মেজর জিয়াউর রহমান। মেজর জিয়াউর রহমান কি বিএনপির? উনি তো সিপাহী গণ অভ্যুত্থানের বিপ্লবের মধ্য দিয়ে এসেছিল। তাহলে বিপ্লবের মধ্য দিয়ে যখন আসে, তখন তো উনি জনগণের হয়। জনগণের একটা লোককে যদি আপনি এক জায়গায় নিয়ে আপনি মেরে ফেলতে চান, আপনার সামনে তো হিস্ট্রি আছে। মুজিব কীভাবে মেরে ফেলছে? মুজিব কি 71-এর আগে সংগ্রাম করে নাই, কষ্ট করে নাই? কত কষ্ট করে বাংলাদেশের এই মানুষের জন্য সে লড়াই করেছিল। কিন্তু ওই মানুষটা যখন এই মানুষের সাথে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে, তার পরিণতিও সে ভোগ করেছে। জিয়াকে যখন একদলীয় বানানো হবে, তা আমাদের কিন্তু কোনো আর্মি ফেস নাই। ফলত এমনি ইন্টারন্যাশনাল এরিনা থেকে এটা রিপ্রেজেন্ট করা হচ্ছে, এটা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ। এবং সেখানে যখন আমাদের এরকম আর্মি প্রেজেন্স থাকবে, এটা ভয়েস আছে, এই ভয়েসকে যদি আমরা ন্যাশনালি ইন্টিগ্রেট করতে না পারি, জিয়াকে যদি এক দলের মধ্য দিয়ে, বিএনপি যদি অধপতন হয়, জিয়ারও তো অধপতন হবে। তখন জিয়া যদি হারিয়ে যায়, আমাদের একটা ভয়েস থাকবে না। তখন ইন্টারন্যাশনালি এটার আর্কাইভে তখন ইন্ডিয়া পাকিস্তানের ওয়ারে চলে যাবে। বাংলাদেশ যে জনযুদ্ধে গিয়েছিল 71, এটি হিস্ট্রি থেকে মুছে যাবে। সো আমার ইন্টেনশনটা ছিল, ইফ আই ক্যান সেভ দ্য জিয়া ফ্রম দ্য বিএনপি, এবং বিএনপির সো কল ব্লাইন্ড সাপোর্টার্স, তারা বিভিন্ন জায়গায় জিয়ার ব্যানার নিয়ে যখন যাবে, বলবে যে এটা করো ওইটা করো, তখন মানুষ জিয়ার প্রতি বিরক্ত হবে। জিয়ার জায়গাটাতে ছেড়ে দিন, ইতিহাসের অংশ হিসেবে। হি ইজ রেসপেক্টেবল ম্যান। আর সেকেন্ড যে জিনিসটা বলেছিলাম তাদের দল নিয়ে, যদি দল হিসাবে বিএনপি যদি ফেইলড হয়, আমাদের তো বর্তমানে এক্সিস্টিং ওয়েতে ভালো কোনো পলিটিক্যাল পার্টি নাই, একটা ন্যাশনালিস্ট ফোর্স রয়েছে। এই ফোর্সটা যদি ফেইলড হয়, তাহলে আমাদের পুরো স্টেট ঝামেলা করে যাবে। আমাদের জেনারেশনে যারা, তাদের তো নতুন করে এখনও রাজনৈতিক দল দাঁড়ায় নাই, এবং জামায়াতেও জিনিসটা ট্যাকেল দিতে পারবে না। এই জায়গা থেকে আমি পার্সোনাল জায়গা থেকে, অথবা আমরা চাই বিএনপি সংশোধন হোক, এই দলটা টিকে থাকুক, মেজর জিও তার প্লেসমেন্টে থাকুক, এবং জনগণের তার একটা আন্ডারস্ট্যান্ডিং আসুক। যখন এটা আসতে পারবে, তখন আমরা অ্যাপ্রিহেন্সিভ এবং নতুন একটা রাজনীতিতে যেতে পারবো। আর বিএনপি যদি নিজেদের ভুলের কারণে গর্ত পড়ে, কলাপস করে, তখন জনগণ অনেক আরও বেশি সাফার করবে। কারণ হুট করে তো পলিটিক্যাল দল গঠন করা অনেক টাফ, অথবা কিন্তু সেটা যদি ভ্যাকুয়াম তৈরি হয়, সেটা জনগণ পূরণ করে নেবে। তখন ইতিহাসের দায়বদ্ধতা তারাই দায়বদ্ধ থাকবে, আমরা দায়বদ্ধ। আমাদের জায়গা থেকে আমরা বলে যাব, আমরা তাদের শত্রু নয়, আমরা বিভেদ নয়, তাদের প্রতি কোনো গুসা নেই। বিজয় মিছিলের ব্যাপারে পরিকল্পনা কি? বিজয় মিছিল হলো, আমাদের তো আসলে বিজয় এখনো আসে নাই। আমাদের ঘোষণাপত্রে কি সাংবিধানিক দলিল আকারে হবে? আমরা এই নিশ্চয়তা পাইনি। আমাদের জুলাই সনদের প্রায়োগিক কি হবে? সংসদ নির্বাচনের আগে জুলাই সনদ কি আমাদের পার্লামেন্টের উচ্চকক্ষে
পাওয়ারের ব্যালেন্স চেক হয়েছে, আমরা কিসের বিজয় মিছিল করব? আমরা এখনো শোক মিছিল করতেছি। যদি আমাদের সক্ষমতা আসে আমরা শোক মিছিল করব, বিজয় মিছিল না। আমরা সবাই একসাথে হতে চেষ্টা করতেছিলাম। মাহফুজ আসতেছিল, ওর পেটে অস্ত্র ঢাকায় বলতেছিল এখনই শ্যুট করে দিব। তো ওরা আবার বাসায় চলে গিয়েছিল, আমরা একসাথে হতে পারতেছিলাম না। পরে নাহিদ একটা ভিডিও বার্তা করে যে আমরা এই ভিডিও বার্তার মাধ্যমে সে বলতেছে ঠিক আছে আমি মৃত্যুবরণ করতেছি, আপনারা বাকিরা আপনাদের হাতে দায়িত্বটা তুলে নেন এবং দেশবাসীকে একসাথে না মারা যান। মানে ও চাইছিল যে সকালবেলায় যে ব্লকেটটা আমরা বের হয়ে এটা ভাঙবো, ভাঙার মাধ্যমে তখন সব মানুষ যে ঠিক আছে আমি লাশটা যখন পড়ে যাবে সব মানুষে কিন্তু আশা করে যে আমার লাশের উপর দিয়ে তোলা হবে। তো পরবর্তীতে আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন দেশ এবং বিভিন্ন বাহিনী থেকে জানতে পারি দে আর প্রিপারিং টু ফ্লি। কটার দিকে জানবেন? 11:30 আগে না পরে? আরও আগে জানছি। 11:30 ঠিক 11:30 নেট বন্ধ হলো, 11:00 ঠিক 11:15 শার্প 11:15। আমরা আগের দিন রাতেই এরকম একটা প্রস্তাবনা মানে আসছিল তাকে দেওয়ার জন্য, কিন্তু আমরা এটাতে ফুল কনভিন্সড হই নাই যে তাকে ফুল স্কিপ দেওয়ার জন্য। ইতিহাসের অনেক বড় তথ্য আগের রাতে প্রস্তাব আসছে, প্রস্তাবটা কে দিল? এটা মানে যখন কোনো আন্দোলন হয় তখন এক একজন এক একটা কথা বলতে আসে যে এটা হলে কেমন হয়, ওইটা হলো কেমন হয়, কিন্তু সে তো তার সোর্সটা হলো মানে ইয়ে করে না যে আমি এই জায়গা থেকে। তো ওই সময় অনেক সন্দেহের জায়গায়, তো তাহলে তো আমরা তখন একটা ডিসিশন নিতে পারতাম। বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছিল, বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন গোয়েন্দা সব জায়গা থেকে আসছিল। 4 তারিখ মধ্যরাতে, 4 তারিখ মধ্যরাতে রাত 2টার দিকে আমরা সারা রাতে সজাগ ছিলাম, সারা রাতে কথা বলছি। আপনার বিভিন্ন ফোর্সের মধ্যে তো ডিভাইডেশন হয়ে গেছে। ফোর্সের মধ্যে থেকে আমি যেন একদম নির্দিষ্ট করে রাত্রে 2টা বলতেছি, কারণ 2টার দিকেই নানান যে খবর আসা শুরু হয়েছিল যে কালকে কিছু একটা আমরা এটা জানি। কিন্তু আপনাদের কাছে এই প্রস্তাবটা কে দিয়েছে সুনির্দিষ্ট করে? ইতিহাসে লিখতে হবে না এই প্রস্তাবটা কে দিয়েছে? প্রস্তাবটা কে দিছে ওইটা ফ্যাক্ট না। প্রস্তাবটা হলো এই নিউজগুলো আমাদের কাছে আসছে, মানে নিউজ আকারে আসছে, নিউজ আকারে যে বিভিন্ন ফ্রন্টে এটা হলো প্রস্তাবনা দিচ্ছে বা কোনো কিছু। মানে এটা আগেও হয়তো ক্যাম্পাসে যখন হয়তো বিভিন্ন মন্ত্রীরা বলতো আমাদের কাছে সংবাদ পাঠাইছে, এটা তো উনি এসব বলতো না। বিভিন্ন হয়তো তাহলে এটা কেমন হয় এই ধরনের একটা সম্ভাবনা আছে, তো উনি বলতেছে আমি এটা ইমপ্লিমেন্ট করে দিতে পারবো। তখন আমাদের কাছে ওই একজনের যেমন সোর্স থাকে, আমাদের কাছে তো অনেকগুলো সোর্স থাকতো। সোর্স যেমন থাকতো আমরা হলো তখন আমাদের জায়গা থেকে ডিসিশন শেষ জায়গায় চলে আসি। 5 তারিখ শেখ হাসিনার পতন হয়ে গেল, তারপরে 1 বছর গেল। 5 তারিখ কেন আপনারা এখন যেটা চাইতেছেন সেকেন্ড রিপাবলিক, নতুন সংবিধান, সেটা আপনারা 5 তারিখ কেন করতে ব্যর্থ হইলেন? 5 তারিখ আপনার মানে দেওয়ার জন্য বাংলাদেশ প্রস্তুত ছিল না। এটা অনেকে বলে, যেমন বিএনপি থেকে শুরু করে জামাতের আমির ওই দিন খুব আফসোস করে বলতেছে যে এই সময় আপনার এই সিভিল সোসাইটি বের হয় নাই, ব্যুরোক্রেসি থেকে একটা মিছিল বের হয় নাই, আর্মি থেকে হয় নাই। তাহলে আপনার রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, মিডিয়া, ব্যুরোক্রেসিস, সভরেন্টি ফোর্স, সিভিল সোসাইটি, এগুলো যখন এক্সিস্ট করে সেখানে যায় যদি আপনি বিপ্লবী সরকার গঠন করতে যান এটা কলাপস করবে। লর্ডস অফ হিস্ট্রি ইতিহাসে আছে, ইতিহাসের মধ্যে অনেক আছে। আপনি এবং সেখানে অনেকে বলতেছিল যে অনেকে ইন্ডিয়ান ফোর্স হলো আমাদের সীমান্তে ছিল, তো আমরা তো এই জায়গাতে ডিরেক্টলি সার্বভৌমত্বের উপরে কোনো আঘাত দিতে পারি না। এখন বিপ্লবী সরকার গঠন করতে হলে অনেক প্রস্তাবনায় আসছিল, অনেক ফোর্সে বলছিল যারা রেডি ছিল আমাদের সাথে বিপ্লবী সরকারে যোগ দেওয়ার জন্য। তা আমরা যদি বড় একটা সংখ্যক বিভিন্ন জায়গা থেকে পেতাম তাহলে আমরা বিপ্লবী সরকারের দিকে যেতাম। তাহলে মানে মোমেন্টাম মিস হয়ে গেছে, এটা আর ধরা সম্ভব না, যে চলে গেছে না, মোমেন্টাম বলতে ওই ধরনের যে মিছিলটা এটা তো ছাত্রদের থেকে অনেক বেশি হয়েছে জনগণের মধ্যে। এস্টাবলিশমেন্টের অংশ থেকে গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে না। আমরা তো কয়েকদিন আগে বলেছিলাম এই 4টা অংশকে আমাদের নেক্সট টার্গেট। আমি বলে দিই, এটা হলো আমাদের ব্যুরোক্রেসি, আমাদের সভরেন্টি ফোর্স যারা আয়নাঘর বানিয়েছিল, আমাদের মিডিয়া, আমাদের বিজনেস। এই 4টা জায়গায় কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করে নাই অ্যাজ এ এস্টাবলিশমেন্ট আকারে। আমি ব্যক্তি আকারে যাচ্ছি না, ছোটো ক্ষুদ্র আকারে যাচ্ছি না। এই 4টা জায়গায় আমাদের সামনে বড় ধরনের লড়াই বাকি আছে। এটা যখন হবে তখন বাংলাদেশে একটা কোনো ট্রান্সফরমেশন হয়ে যাবে। এখনও দেখবেন আপনারা সেই জায়গাতে কার হেলিকপ্টার করে হাসিনা পালাইছে, কোথায় মানুষগুলা ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল, এখনও বিভিন্ন জায়গায় এনটিএমসি এখন কারা চালায়, এখনও তো সব কিছু বিভিন্ন জায়গায়, এখনও ব্যবসায়ীরা কার কাছে হাজিরা দিচ্ছে, এখনও মিডিয়া কোন ভাষায় কথা বলতেছে, বাংলাদেশের জনগণের পক্ষে তো কথা বলতেছে না। আমরা বলতেছি যে নট দ্য বিএনপি বা এনসিপি, আপনি শহীদদের এখন স্টোরিগুলো পার্সোনাল লেভেলে মানুষ কালেক্ট করতেছে। বাংলাদেশের এতগুলো মিডিয়া হাউস কেউ কালেক্ট করে নাই। ব্যুরোক্রেসিতে কী হচ্ছে আপনাদের জানা আছে, তারা এখানে কু করতে চাইছে, বিজনেস সোসাইটি কু করতে চাচ্ছে, অনেকগুলো কু করতে চাইছে তারা। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে তো আমরা গেছি।